একজন সাধারণ রিকশাচালক যার জীবনের একমাত্র স্বপ্ন ছিল তার স্ত্রীকে শিক্ষিত ও সফল করে তোলা। দিনরাত কঠোর পরিশ্রম করে নিজের সুখ স্বপ্ন ত্যাগ করে সে তার স্ত্রীকে পড়িয়ে লিখিয়ে ডিএসপি বানায়। কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে স্ত্রী যখন তার গরিব স্বামীকে ভুলে যায়, তখন শুরু হয় এক তিক্ত বাস্তবতার গল্প। উঁচু সমাজের ঔজ্জ্বল্যে মগ্ন হয়ে সে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, এমনকি তার হাত ধরাও অপমানজনক মনে করে। সে তার প্রয়োজন পূরণের জন্য অন্যদের কাছে হাত পাতে এবং তাদের অসৎ আকাঙ্ক্ষার শিকার হয়। কিন্তু গরিব স্বামী নীরবে এই অপমান সহ্য করেনি। একদিন সে এমন এক পদক্ষেপ নিল যা সমাজের জন্য হয়ে উঠল এক অবিস্মরণীয় শিক্ষা। এই গল্প এক বেঈমান স্ত্রী ও এক সংগ্রামী স্বামীর, যে তার পরিশ্রম দিয়ে স্ত্রীকে উচ্চতায় পৌঁছে দিয়েছিল কিন্তু ফিরে পেয়েছিল বিশ্বাসঘাতকতা। এটি সম্পর্কের তিক্ত সত্য, ভালোবাসার ত্যাগ আর ন্যায়ের জয়ের এক অসাধারণ কাহিনী। দীপক একজন রিকশা চালক ছিল, যার বয়স প্রায় ২৭ বছর হবে। সে রিকশা চালিয়েই তার সংসার চালাত। একদিনের ঘটনা, নগরীর সংকীর্ণ গলিপথ দিয়ে যেতে যেতে দীপক তার রিকশায় বসা যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে ব্যস্ত ছিল। এটাই ছিল তার জীবন, সরলতা, পরিশ্রম আর সততায় ভরপুর। সে সারাদিন রিকশা চালাত আর ঘরের খরচ মেটাত। কিন্তু আজকের দিনটা তার জন্য একটা কঠিন পরীক্ষার মতো ছিল। একটা চৌরাস্তায় পৌঁছানোর সময় এক কনস্টেবল বিশ্বজিৎ রায় তাকে ইশারায় থামতে বলল। বিশ্বজিতের মুখে কঠোর ভাব স্পষ্ট ছিল। রিকশাটা পাশে লাগাও, সে হুকুম দিল। দীপক তৎক্ষণাৎ রিকশা থামিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার সাহেব, কোনো ভুল হয়েছে কি? বিশ্বজিৎ চোখ পাকিয়ে বলল, তুমি ট্রাফিক নিয়ম ভেঙেছ, জরিমানা দিতে হবে। দীপক অবাক হয়ে গেল। তাকে বিশ্বাসই হচ্ছিল না যে সে কোনো আইন ভেঙেছে। সে নরম স্বরে বলল, কিন্তু আমি তো কোনো ভুল করিনি, আপনি বলুন আমি কি ভুল করেছি? বিশ্বজিৎ ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, বক বক করো না, নয়তো জরিমানা দাও, নয়তো থানায় চলো। থানার নাম শুনে দীপকের মুখে হালকা হাসি ফুটল। তার মনে হলো ভাগ্য তাকে একটা অদ্ভুত মোড়ে এনে দাঁড় করিয়েছে। সে নির্দ্বিধায় বলল, ঠিক আছে, আমাকে থানায় নিয়ে চলুন। কনস্টেবল বিশ্বজিৎ ভাবল, এই লোকটা বোকামি করছে। সাধারণত পুলিশের নাম শুনলে লোকে ভয় পায়, কিন্তু এই লোকটা নিজেই থানায় যেতে রাজি হলো। বিশ্বজিৎ তাকে রিকশা পাশে রাখতে বলল এবং তার সঙ্গীদের সঙ্গে তাকে থানায় নিয়ে গেল। কালীনগর থানা, যেখানে দীপককে নিয়ে যাওয়া হলো, সেখানে মাত্র দুদিন আগে তার স্ত্রী ঐশ্বর্যা চৌধুরীর ডিএসপি পদে নিয়োগ হয়েছিল। ঐশ্বর্যাকে এই পদে পৌঁছানোর জন্য দীপক দিন রাত পরিশ্রম করেছিল। নিজের পড়াশুনো ছেড়ে সে ঐশ্বর্যাকে পড়িয়েছে, সাহায্য করেছে, যাতে সে একদিন বড় অফিসার হতে পারে। থানায় ঢুকতেই তাকে একটা চেয়ারে বসতে বলা হলো। পাশে একটা কেবিনে ডিএসপি ঐশ্বর্যা কারোর সঙ্গে ফোনে কঠোর স্বরে কথা বলছিল। দেখো, আমার পোস্টিং হয়নি, এর মানে এই নয় যে তুমি আমার নামের অপব্যবহার করবে। আমি আমার পদের সম্মান জানি, আর এখন থেকে আমার কাছে এমন কিছু আশা করো না। দীপক তার স্ত্রীর কণ্ঠ শুনে তার মুখে হালকা হাসি ফুটল। তার পুরোপুরি বিশ্বাস ছিল যে ঐশ্বর্যা যখন শুনবে তার স্ত্রীকে নির্দোষভাবে ধরা হয়েছে, তখন সে নিশ্চিত তার পক্ষ নেবে। ঐশ্বর্যা ফোন কেটে তার অফিস থেকে বেরিয়ে এলো এবং কঠোর স্বরে জিজ্ঞাসা করল, কে ধরা হয়েছে এবং কেন? কনস্টেবল বিশ্বজিৎ জবাব দিল, ম্যাডাম, এই লোকটা ট্রাফিক আইন ভেঙেছে আর জরিমানা দিতে অস্বীকার করছে। ঐশ্বর্যার চোখ যখন দীপকের উপর পড়ল, তখন এক মুহূর্তের জন্য সে থমকে গেল, কিন্তু পরক্ষণেই সে চোখ ফিরিয়ে কঠোর স্বরে বলল, যদি এ জরিমানা দিতে না চায় তাহলে ও রিকশা জব্দ করো আর এখান থেকে বের করে দাও। দীপক তার নিজের স্ত্রীর মুখ থেকে এই কথা শুনে গভীর ধাক্কা খেল। সে ভেবেছিল ঐশ্বর্যা তার সত্যিটা বুঝবে এবং তার পাশে দাঁড়াবে, কিন্তু এখানে তো উল্টো হচ্ছিল। ঐশ্বর্যা, তুমি সত্যি এটা বলছো? দীপকের ঠোঁট শুকিয়ে গেল, তার চোখে তীক্ষ্ণ ব্যথা জেগে উঠল। এই সেই নারী যার স্বপ্নের জন্য সে নিজের সুখ বিসর্জন দিয়েছিল, যে ঐশ্বর্যা একদিন বলেছিল, একবার আমি ভালো চাকরি পেলে তোমাকে আর পরিশ্রম করতে হবে না। আজ সেই ঐশ্বর্যা তার সংগ্রামকে পায়ের তলায় মারিয়ে দিচ্ছিল। থানায় উপস্থিত সবাই এই দৃশ্য দেখছিল। কিছু পুলিশ অফিসার একে অপরের দিকে তাকিয়ে হাসছিল, যেন এটা তাদের জন্য কোনো তামাশা। দীপকের মুখে হতাশা ছড়িয়ে পড়ল। তার চোখ শুকনো ছিল, কিন্তু তার হৃদয় ভেতরে ভেতরে কাঁদছিল। সে কিছু না বলে থানা থেকে বেরিয়ে গেল। তার রিকশা জব্দ করা হয়েছিল। সে ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে গেল। তার পা ভারী ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে অতীতের দিনগুলো ঘুরছিল। কিভাবে সে ঐশ্বর্যার বিয়ের পরেও তাকে পড়ানোর চেষ্টা চালিয়েছিল, কিভাবে সে নিজের চাহিদা বন্ধ রেখে তার জন্য বই কিনেছিল, কিভাবে রাতের পর রাত পরিশ্রম করে তাকে এই মর্যাদার জায়গায় পৌঁছে দিয়েছিল। আর আজ
সেই তাকে চিনতেই অস্বীকার করল। রাতের অন্ধকার গাঢ় হচ্ছিল। ঠান্ডা হাওয়ার ঝাপটায় দীপক ভারী পায়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। তার মনে হাজারো প্রশ্ন ছিল, চোখে হতাশা আর মনে এক অদ্ভুত ব্যথা। যে স্ত্রীর জন্য সে তার পুরো জীবনটা সংগ্রামে কাটিয়ে দিয়েছিল, সেই আজ তাকে চিনতেই অস্বীকার করল। ক্লান্ত হতাশ হয়ে সে বাড়ি পৌঁছাল। দরজা খুলতেই তার মা কল্যাণী দেবী তাকে উদ্বিগ্ন দৃষ্টিতে দেখলেন। বেটা, এত দেরি কোথায় লাগিয়ে দিলি? সব ঠিক তো আছে? মা জিজ্ঞাসা করলেন। দীপক গভীর নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ভাঙা গলায় বলল, মা, ঐশ্বর্যা অনেক বদলে গেছে। সে আমাকে চিনতেই অস্বীকার করল। উপরন্তু আমার রিকশাটাও জব্দ করিয়ে দিয়েছে। যে রিকশা চালিয়ে আমি তাকে ডিএসপি বানিয়েছি, সেটাই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মায়ের মুখে দুঃখ আর রাগের মিশ্রিত রং ফুটে উঠল। তিনি মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা, তোমাকে দিনরাত পরিশ্রম করতে হয়েছিল, আর আজ সেই মেয়ে তোমাকে অপমান করছে? দীপক ম্লান চোখে মায়ের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। ঘরের এক কোণে বসে 6 বছরের ছেলে অর্জুন দাদির কাছে খেলছিল। আসলে অর্জুন তার মায়ের থেকে বেশি দাদির সঙ্গে থাকতে অভ্যস্ত ছিল। ঐশ্বর্যা সবসময় তার কেরিয়ার আর পড়াশোনায় মগ্ন থাকত, তাই মায়ের ভালোবাসা তাকে কখনো ঠিকমতো পায়নি। বেটা, তুমি এত কিছু করেছ, কিন্তু এই মেয়ে তোমার সম্মান করা তো দূরের কথা, এখন তোমাকে গরিব আর দুর্বল ভাবছে। মায়ের কথায় পুরোপুরি নিশ্চিত ছিল যে দীপক কোর্টে গিয়ে কাগজ বানিয়ে রিকশা ছাড়িয়ে নেবে। কিন্তু যখন পুরো দিন কেটে গেল আর সে না এলো, তখন ঐশ্বর্যার মুখ লাল হয়ে গেল রাগে। এটাকে কি হয়েছে? এটা কি ভাবছে আমি নিজে গিয়ে ওর রিকশা ফিরিয়ে দেব? সে মনে মনে ভাবল। রাগে ভরা ঐশ্বর্যা সোজা মণিপুর কলোনিতে তার বাড়িতে পৌঁছাল। দরজা ধড়াম করে খুলে ভেতরে ঢুকতেই দেখল কল্যাণী দেবী আরাম করে বসে আছেন আর দীপক মেঝেতে বসে। অর্জুন মজা করে তার নিজের জগতে মগ্ন ছিল। ঐশ্বর্যার রাগ উঠে গেল। সে বিনা ভাবনায় জোরে বলল, তোমরা বাচ্চাদের সামলাতেও জানো না, এভাবে বাচ্চাদের লালন পালন করা যায় নাকি? যদি ওর কিছু হয়ে যায় তাহলে কে দায়ী হবে? তার তীক্ষ্ণ কণ্ঠ শুনে সবাই চমকে উঠল। দীপক উপরের দিকে তাকাল। সে অবাক হল যে ঐশ্বর্যাকে হঠাৎ কি হলো। দীপক নরম স্বরে বলল, ঐশ্বর্যা, তুমি কি বলছো? মাই ওকে বড় করেছেন, আর যতটুকু বড় হয়েছে তা মায়ের ভালোবাসা আর যত্নে। আমাদের তোমার কাছ থেকে শিখতে হবে না কিভাবে বাচ্চা পালতে হয়। কিন্তু ঐশ্বর্যার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে কিছুই শুনতে রাজি ছিল না। সে রেগে বলল, আর তুমি বড় অফিসার হয়ে এটাও দেখতে পারলে না যে আমি কোনো আইন ভাঙিনি? ঐশ্বর্যার মুখে লজ্জার ছাপ ছিল, কিন্তু সে তার অহংকার ছাড়ল না। দাদির, আমি মাম্মির কাছে যেতে চাই না, এখন আমি পাপা আর তোমার সঙ্গেই থাকতে চাই, অর্জুন বলল। ঐশ্বর্যা তার কথা না শুনে জোর করে অর্জুনকে কোলে তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। কল্যাণী দেবী গভীর নিঃশ্বাস ফেলে বললেন, ঐশ্বর্যা, যখন সময় আসবে তখন তোর ভুলের জন্য অনুতাপ হবেই। দীপক শুধু দাঁড়িয়ে এসব দেখছিল। তার স্ত্রী তার ছেলেকে জোর করে নিয়ে যাচ্ছিল, আর সে জানত তাকে আর থামানো যাবে না। দীপকের হৃদয়ে এক অদ্ভুত নীরবতা ছিল। সে বুঝেছিল যে ঐশ্বর্যা অর্জুনকে জোর করে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সে তাকে থামাতে পারছিল না। সে গভীর নিঃশ্বাস ফেলল এবং মাথা নিচু করল। ঠিক আছে, যদি তোমার এটাই ঠিক মনে হয় তাহলে তাই করো, দীপক নরম স্বরে বলল, কিন্তু তার কণ্ঠে গভীর ব্যথা লুকিয়েছিল। কিন্তু 6 বছরের অর্জুন তার বাবা আর দাদিকে ছেড়ে যেতে রাজি ছিল না। তার নিষ্পাপ চোখে অশ্রু ভরে এলো। সে তার ছোট্ট আঙ্গুল দিয়ে দাদির দিকে বারবার ইশারা করে বলতে লাগল, দাদি, আমি মাম্মির কাছে যেতে চাই না, আমি পাপা আর তোমার সঙ্গেই থাকতে চাই। ঐশ্বর্যার মুখ কঠোর ছিল। সে কঠিনভাবে অর্জুনের হাত ধরে টেনে নিয়ে বলল, বেশি জেদ করছিস? আমার সঙ্গে চল। ছেলের কান্না আর আপত্তি সত্ত্বেও ঐশ্বর্যা তাকে নিয়ে নীলিমা অ্যাপার্টমেন্টে চলে গেল, যেখানে তার সরকারি কোয়ার্টার ছিল। অর্জুন এখন একটা বন্ধ ঘরে ছিল, যেখানে তাকে তার বাবা আর দাদির সঙ্গে যে ভালোবাসা আর আপনত্ব মিলত তা পাচ্ছিল না। ঐশ্বর্যার এই পদক্ষেপের খবর যখন তার বাবা মা হরিপ্রসাদ চৌধুরী আর লক্ষ্মী চৌধুরীর কাছে পৌঁছালো, তখন তারা খুব রেগে গেলেন। মেয়ে, তুমি কি ঠিক করেছ? বাবা ফোনে জিজ্ঞাসা করলেন। কিন্তু ঐশ্বর্যা, যে তখন ডিএসপির চেয়ারে বসেছিল, তার পদের অহংকারে মগ্ন ছিল। সে বিরসভাবে জবাব দিল, আমি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি আমার জীবন আমার মতো করে বাঁচব। তার মা তাকে বোঝানোর চেষ্টা করলেন, বেটা, দীপক তোমাকে পড়ানোর জন্যে তার জীবন বাজি রেখেছিল, আর আজ তুমি তাকেই প্রত্যাখ্যান করছো। এই অহংকার তো সব কিছু কেড়ে নেবে। কিন্তু ঐশ্বর্যা রেগে ফোন কেটে দিল।
তার বাবা মায়ের মনে খুব কষ্ট হলো আর তারা তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন। এদিকে অরুণ চৌধুরী ঐশ্বর্যার ভাই তাকে বোঝানোর চেষ্টা করল, দিদি তুমি যা করছো তা ভুল। দীপক তোমার জন্য অনেক কিছু করেছে আর তুমি তাকেই ঠেলে দিচ্ছ। একদিন তোমাকে অনুতাপ করতে হবে। কিন্তু ঐশ্বর্যার মাথায় তখনও অহংকারের ভূত চেপেছিল। সে তার ভাইকেও ধমক দিয়ে বলল, আমার কারো দরকার নেই, তোমরা সবাই তোমার জীবনে সুখী থাকো আর আমাকে আমার মতো ছেড়ে দাও। অরুণও এই কথা শুনে খুব কষ্ট পেল এবং তার বোনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল। সময় গড়িয়ে চলল। ঐশ্বর্যা তার ছেলে অর্জুনকে নিজে সামলাতে পারছিল না, তাই সে তার জন্যে একজন মেয়ে নিয়োগ করল, নাম রীতা দাস। একদিন রীতা তাকে নিয়ে বিজয় মার্কেটে গেল, আর ঠিক সেই সময় কল্যাণী বেবিও সেখানে কিছু কেনাকাটা করতে এসেছিলেন। অর্জুনের চোখ যখন তার দাদির ওপর পড়ল, তার চোখ চকচক করে উঠল। সে দৌড়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। দাদি, আমি তোমার কাছেই থাকতে চাই, মাম্মির কাছে যেতে চাই না। কল্যাণী দেবী তাকে বুকে জড়িয়ে নিয়ে আবেগপ্রবণ হয়ে জিজ্ঞাসা করলেন, বেটা কি হয়েছে, তুমি তোমার মায়ের কাছে সুখী নাও? অর্জুনের চোখে অশ্রু ছিল। দাদি, ওখানে সবসময় একজন আঙ্কেল আসে। কোন আঙ্কেল বেটা? কল্যাণী দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। অর্জুন জবাব দিল, ওই যে প্রতি সন্ধ্যায় মাম্মির বাড়িতে আসে, মাম্মির সঙ্গে ঘন্টার পর ঘন্টা হাসে, আর আমি যদি জেগে থাকি তাহলে আমাকে জোর করে ঘুম পাড়িয়ে দেয়, যদি আমি কাঁদি তাহলে আমাকে মারেও। কল্যাণী দেবী তার কথা শুনে হৃদয়ে ভেঙে পড়লেন। তার ছেলের আর কষ্ট সহ্য করা যাচ্ছিল না। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই কথা আর লুকোনোর কোনো মানে নেই। পরের দিন সকালে তিনি দীপককে ডেকে বললেন, বেটা তোমাকে কিছু বলতে হবে, তবে তোমার হৃদয় শক্ত হওয়া উচিত। দীপক ভয় পেয়ে গেল। কি হয়েছে মা? কল্যাণী দেবী গভীর নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে সবকিছু বললেন। কিভাবে অর্জুন তার মায়ের বাড়িতে একজন অচেনা লোকের কথা বলেছে, যে প্রতিদিন সেখানে আসে এবং তাকে মারধর করে। দীপকের মুখ শক্ত হয়ে গেল, তার চোখ লাল হয়ে উঠল। মা, আর নয়, আমি আমার ছেলেকে ওখানে ছেড়ে রাখতে পারি না, আমি নিজে গিয়ে তাকে ফিরিয়ে আনব। কল্যাণী দেবী মাথা নাড়লেন। আমিও তোর সঙ্গে যাব। এই লড়াই এখন শুধু তোর নয়, তোর ছেলেরও। পরের দিন ছুটির দিন ছিল। দীপক কাউকে না জানিয়ে তার মায়ের সঙ্গে নীলিমা অ্যাপার্টমেন্টে পৌঁছালো, যেখানে ঐশ্বর্যার সরকারি কোয়ার্টার ছিল। দরজায় পৌঁছে দীপক ডোরবেল বাজালো। কয়েক সেকেন্ড পর দরজা খুলল। ঐশ্বর্যার চোখ তখনও ঘুমে ঢেকেছিল। দীপক আর তার মাকে দেখে তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তোমরা এখানে কি করতে এসেছ? দীপকের মা তীক্ষ্ণ স্বরে জবাব দিলেন, আমরা আমাদের নাতির সঙ্গে দেখা করতে এসেছি। এতে কি কোনো অপরাধ আছে? ঐশ্বর্যার জিহ্বা তখন তোতলাতে লাগল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু দীপক দরজায় হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ঘরে ঢুকতেই তার চোখ বিছানায় পড়ল। সেখানে একজন যুবক শুয়েছিল, যার মুখে একটা অদ্ভুত বেশরমি ছিল। অন্যদিকে অর্জুন চুপচাপ শুয়েছিল, যেন তার নিষ্পাপতা হারিয়ে গেছে। এই দৃশ্য দেখে দীপকের রক্ত গরম হয়ে গেল। তো এটাই তোর সত্য ঐশ্বর্যা? তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু রাগে ভরা ছিল। ঐশ্বর্যা তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, তাতে কি? এটা আমার বাড়ি, আর এখানে কে থাকবে তা আমিই ঠিক করব। দীপকের ধৈর্য ভেঙে গেল। সে ঐশ্বর্যাকে জোরে একটা চড় মারল। এই সেই বাড়ি যেটা আমি আমার পরিশ্রম দিয়ে গড়েছি, আর আজ তুই এখানে পরপুরুষদের জায়গা দিচ্ছিস? চড় খেয়ে সেই যুবক বিছানা থেকে উঠে দাঁড়ালো। কে এই বেয়াদব যে তোর ওপর হাত তুলছে? সে ঐশ্বর্যার কাছে জিজ্ঞাসা করল। ঐশ্বর্যা রেগে বলল, এই হলো আমার নিকৃষ্ট গ্রাম্য স্বামী। এটা শুনে দীপকের রাগ আরও বেড়ে গেল, কিন্তু কল্যাণী দেবী তৎক্ষণাৎ তার হাত ধরে বললেন, বেটা, এর ওপর রাগ করার কোনো লাভ নেই। যে মহিলা নিজের বাড়ি নিজেই ধ্বংস করছে, তাকে বোঝানো বৃথা। দীপক তার ছেলেকে কোলে তুলে বলল, অর্জুন, এখন তোকে এখানে এক মুহূর্তও রাখতে পারি না, চল আমার সঙ্গে। কিন্তু ঐশ্বর্যা হেসে উঠল, তুই এটাকে নিয়ে যাওয়ার কথা ভাবিসও না। এটা আমার ছেলে, আমি তোকে এটাকে ছুঁতেও দেব না। দীপক চোখে অশ্রু নিয়ে জবাব দিল, যদি তোর সন্তানের প্রতি এতই ভালোবাসা থাকতো, তাহলে তোর দায়িত্ব পালন করা উচিত ছিল। পরপুরুষের সঙ্গে সংসার গড়ার কথা উচিত ছিল না। এখন যখন সব সত্য সামনে এসেছে, তখন ঐশ্বর্যা তার শেষ দান খেলল। ঠিক আছে, যদি তুই এতই ন্যায়পরায়ণ হতে চাস, তাহলে যা, কিন্তু যাবার আগে এই কাগজগুলোতে সই করে দিস। সে একটা কাগজ ছড়ে দিল, তালাকের কাগজ। কল্যাণী দেবী কাগজটা তুলে দেখলেন যে ঐশ্বর্যা আগে থেকেই তালাকের জন্য প্রস্তুত ছিল। দীপকের মুখে কোনো ভাব ফুটল না। সে কলম তুলে নিয়ে তালাকের কাগজে সই করে দিল। এখন আর কোনো সম্পর্ক বাকি নেই ঐশ্বর্যা, তোকে তোর জীবন মোবারক।
এই বলে সে অর্জুনকে কোলে তুলে বাইরে বেরিয়ে গেল। কল্যাণী দেবীও তার পিছনে পিছনে চলে গেলেন। কিছুক্ষণ পর দীপক ঘরের এক কোণে বসে গভীর চিন্তায় ডুবেছিল। তালাকের প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল, আর ঐশ্বর্যা তার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। কিন্তু এই ভাঙা সম্পর্ক তার হৃদয়ে অনেক প্রশ্ন রেখে গিয়েছিল। এখন কি হবে, সে নিজেকে জিজ্ঞাসা করল। অন্যদিকে কল্যাণী দেবী তার ছেলের সঙ্গেই ছিলেন, কিন্তু তাদের হৃদয়ে একটাই চিন্তা ছিল, এমন কিছু পাওয়া যাবে কি যা দিয়ে এখনই সংসার চালানো যায়। খুঁজতে খুঁজতে তাদের চোখ পড়ল একটা পুরনো কাগজের ওপর, যেটা সিন্দুকের নিচের অংশে রাখা ছিল। তারা সেটা বের করে ভালো করে দেখলেন। বেটা, এটা একটা জমির দলিল, আর এই জমি আমাদের নামেই রেজিস্ট্রি করা আছে। দীপকও অবাক হলো, এই জমি কোথায়? সে পড়তে পড়তে বলল, এটা রাধিকা এনক্লেভে। মা, এটা তো এখন একটা দামি এলাকা হয়ে গেছে। এই জমি এখন কোটি কোটি টাকার হয়ে গেছে। এটা শুনে কল্যাণী দেবীর চোখে আশার আলো জ্বলে উঠল। পরের দিনই দীপক একজন প্রপার্টি এজেন্টের সঙ্গে যোগাযোগ করল। যখন এজেন্ট তাকে জমির বর্তমান মূল্য বলল, তখন সে অবাক হয়ে গেল। জমিটা কোটি টাকায় বিক্রি হতে পারত। সময় নষ্ট না করে তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করল আর জমি বিক্রি করে দিল। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা এসে গেল। এখন টাকার কোনো অভাব ছিল না। দীপক একটা বড় আর সুন্দর বাড়ি কিনল, যেখানে তার মা আর ছেলে আরামে থাকতে পারবে। এই বাড়িটা তাদের আগের বাড়ির থেকে অনেক বড় ছিল। মুশকিল দূর হয়ে গিয়েছিল, তাই দীপক আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল, তার পড়াশোনা শেষ করার। সে পড়াশোনায় সবসময় মেধাবী ছিল, কিন্তু ঐশ্বর্যার পড়াশোনার জন্য সে তার পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছিল। কিন্তু এখন তাকে থামানোর কেউ ছিল না। মা, এখন আমি আবার পড়াশোনা করব আর একটা ভালো চাকরি পাব, সে আত্মবিশ্বাসের সঙ্গে বলল। কল্যাণী দেবী তাকে আশীর্বাদ দিলেন। অবশ্যই বেটা, তোর পরিশ্রম একদিন ঠিকই ফল দেবে। এদিকে কল্যাণী দেবীও একটা নতুন পদক্ষেপ নিলেন। তিনি বাড়িতেই আচার আর পাঁপড়ের ব্যবসা শুরু করলেন। এই কাজে তারা অর্জুনের পুরনো মেয়ে রীতা দাসকেও নিয়োগ করলেন। ধীরে ধীরে তাদের ব্যবসা বাড়তে লাগল এবং তাদের পরিশ্রম ফল দিতে শুরু করল। দীপক দিনরাত পড়াশোনায় মগ্ন ছিল। সে তার লক্ষ্যে পুরোপুরি মনোযোগ দিয়েছিল। প্রায় 2 বছর পর তার পরিশ্রম ফল দিল এবং সে এসপি, পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে নির্বাচিত হল। এই খবর এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকে বলতে লাগলো, একজন রিকশাওয়ালা এসপি হয়ে গেল। এই পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে সে অসম্ভবকে সম্ভব করে তুলল। টিভি চ্যানেল আর খবরের কাগজে তার গল্প ছাপা হতে লাগল। সাংবাদিকরা তার বাড়িতে পৌঁছে তার মায়ের সাক্ষাৎকার নিতে লাগল। কল্যাণী দেবীর চোখে গর্বের অশ্রু ছিল। আপনি আপনার ছেলেকে এই মর্যাদায় পৌঁছানোর জন্য কি করেছেন? এক সাংবাদিক জিজ্ঞাসা করল। মা হেসে বললেন, আমি তাকে শুধু তার পরিশ্রমের ওপর ভরসা করতে শিখিয়েছি, বাকিটা সে নিজেই করেছে। এখন যখন দীপক এসপি হয়ে গিয়েছিল, তখন সে একটা মজার সিদ্ধান্ত নিল। সে তার পোস্টিং সেই এলাকায় করিয়ে নিল যেখানে ঐশ্বরিয়ার পোস্টিং ছিল। এখন দেখি ইউনিফর্মের অহংকার কাকে বলে, সে মনে মনে ভাবল। কয়েকদিনের মধ্যেই সে কৃষ্ণা ভবন, কালিনগড়ে তার নতুন পদ গ্রহণ করল। এখন সে পুরো জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছিল, আর ঐশ্বরিয়া সেই জেলাতেই ডিএসপি ছিল। সময় কারোর জন্য থামে না। ঐশ্বরিয়া, যে একসময় তার শক্তি আর অহংকারে গর্বিত ছিল, তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। এদিকে থানায় একটা বড় আয়োজন হতে চলেছিল। নতুন এসপি দীপকের স্বাগতের জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছিল। সব অফিসারদের মত না হলো, ঐশ্বরিয়াও সম্মতি দিল। ঠিক আছে, পার্টি রাখো, সে কোনো আবেগ ছাড়াই বলল। পরের দিন পার্টি আয়োজিত হলো। একটা মঞ্চ তৈরি করা হয়েছিল যেখানে ঊর্ধ্বতন অফিসাররা বক্তৃতা দেবেন। ঐশ্বরিয়াকেও ডাকা হলো যেন সে দুটো কথা বলতে পারে। কিন্তু মঞ্চে উঠতেই তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। আমার শেষ সময় এসে গেছে, এই ভেবে তার মাথা ঘুরে গেল এবং সে সেখানেই পড়ে গেল। হলঘরের নীরবতা ছড়িয়ে পড়ল। লোকে দৌড়ে তার কাছে গেল। ডিএসপি ম্যাডাম অজ্ঞান হয়ে গেছেন। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তাররা পরীক্ষা করে বললেন, দুর্বলতা আর মানসিক চাপের কারণে তার এই অবস্থা হয়েছে। এটা শুনে দীপক, যে এখন এসপি ছিল, অবাক হয়ে গেল। একজন ডিএসপির এমন অবস্থা কেন হলো, সে ভাবতে লাগল। হয়তো ঐশ্বরিয়া এখন তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হচ্ছে। এখন জীবন একটা চক্র পূর্ণ করেছিল। যে তাকে নিচে ফেলেছিল, সে আজ নিজেই নিচে পড়ে গিয়েছিল। ঐশ্বরিয়া এখন শুধু একটা সুযোগ চাইছিল, তার অপরাধের জন্য ক্ষমা চাইবার, তার ছেলেকে আবার বুকে জড়ানোর, আর তার অতীতের ভুলগুলো সংশোধন করার। ঐশ্বরিয়া এখন পুরোপুরি ভেঙে পড়েছিল।
তার চোখের নিচে গাঢ় কালো দাগ পড়েছিল, মুখ মলিন আর চুল এলোমেলো। যে মহিলা একসময় নিজের উপর গর্বিত ছিল, সে আজ তার নিজের জীবনের কাছে হেরে গিয়েছিল। একদিন সে কোনোরকম সাহস সঞ্চয় করে বাজারে গেল। অনেক দিন ধরে ঠিকমতো খায়নি, কিন্তু আজ ক্ষুধায় অজ্ঞান হবার মতো অবস্থায় ছিল। তখনই তার চোখ পড়ল কল্যাণী দেবীর ওপর, যিনি তার দোকানের জন্য জিনিস কিনতে এসেছিলেন। ঐশ্বরিয়ার হৃদয়ে জোরে ধরকাতে লাগল। সে ভয় পেলেও সাহস করে তার শাশুড়ির কাছে গেল। ঐশ্বরিয়ার চোখে অশ্রু ভরে এলো। কাপা কণ্ঠে সে বলল, মাঝি, আপনি কেমন আছেন? কল্যাণী দেবী অবাক হয়ে তার দিকে তাকালেন, কিন্তু চশমা না পরায় তাকে ঠিকমতো দেখতে পাননি। কে তুমি বেটি? আমাকে মাঝি কেন বলছো? তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন। ঐশ্বরিয়ার গলা বুঝে এলো। সে নিচু হয়ে তার পায়ে হাত রাখল। মাঝি, আমি ঐশ্বরিয়া, আপনার বউ, আপনার অপরাধী। কল্যাণী দেবীর মুখ আর কঠিন ছিল না। সে অবাক হলেন, কিন্তু ঐশ্বরিয়ার অবস্থা দেখে তার হৃদয় গলল। ওঠো বেটি। তিনি কাপা হাতে তাকে তুললেন এবং প্রথমবারের মতো ঐশ্বরিয়াকে বুকে জড়িয়ে নিলেন। আমি খুব অনুতপ্ত মাঝি, আমার অর্জুনকে ফিরিয়ে দাও। আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। আমি কি আবার আপনার বউ হতে পারি? কল্যাণী দেবীর চোখ ভিজে এলো। তিনি কেবল বললেন, দেরি করে ফেলেছিস বেটি। তবে এখনো যদি তার হৃদয় সত্যি হয়, তাহলে দরজা কখনো বন্ধ হয় না। সেই সন্ধে ঐশ্বরিয়া কল্যাণী দেবীর সঙ্গে বাড়িতে এলো। দীপক দরজা খুলতেই তার প্রাক্তন স্ত্রীকে সামনে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। কেন এসেছো? তার কণ্ঠে আর রাগ ছিল না, শুধু ক্লান্তি ছিল। ঐশ্বরিয়া ঝুঁকে বলল, ক্ষমা করে দাও দীপক, আমি হেরে গেছি। আমি সব হারিয়েছি। এখন শুধু একজন মা, একজন স্ত্রী আর একজন মানুষ হয়ে বাঁচতে চাই। যদি মেনে নাও, তাহলে আমাকে আমার ছেলের কাছে থাকতে দাও। অর্জুন দরজার পিছনে দাঁড়িয়ে সব শুনছিল। সে দৌড়ে এসে বলল, মাম্মি, তুমি ফিরে এসেছো? সে তার মাকে জড়িয়ে ধরল। দীপক নীরবে এসব দেখছিল। তারপর সে বলল, এই বাড়িটা কখনো তোরই ছিল, তাহলে তো সব কিছুই তোর কাছেই আছে। তবে এখন যা হবে তা সত্যি, সম্মান আর ভালোবাসার সঙ্গে হবে।